এই বাড়ির উপরে কোনো জিনিসের দৃষ্টি আছে। জানলা দিয়ে তার মানে দাদুকে বের করা হয়েছে। সেটাই তো বলছি, 24-25 বছরের একটা ব্যক্তি সেই ব্যক্তিকে জানলা দিয়ে বের করবে কি করে? সশরীরে অত বড় একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি কি করে উধাও হয়ে গেলেন? চোখ খুলেছি, দেখি আমি তাল পাতার উপর। মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। 3 বছর ধরে আমায় ওরা শুধু মিষ্টি দ্রব্য খাইয়ে গেছে, শুধু মিষ্টি জাতীয়। আপনার ছেলেকে এই মুহূর্তে পাওয়া যাবে না। নমস্কার, দেখছেন এফসি স্টোরিজ ভৌতিকতা পডকাস্ট সিরিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি দেবাশিস। এই পডকাস্ট সিরিজে আমরা আলোচনা করব অলৌকিক সমস্ত ঘটনা নিয়ে। তো চলুন শুরু করছি আজকের ভৌতিকতা পডকাস্ট সিরিজ। আমাদের আজকের প্রথম পর্ব এবং প্রথম গেস্ট সৌরভদা। সৌরভদা, ওয়েলকাম টু এফসি স্টোরিজ। নমস্কার সবাইকে। আর সত্যি বলতে আজকে খুবই খুশি হয়েছি যে তোমাদের এই ব্রডকাস্টে আসতে পেরেছি এবং ইনভাইট করেছো আমায় ফার্স্টটাও। সত্যি বলতে আজকে তোমাদের পরীর ঘটনা বলবো, যেটা ঘটেছে সেটা উপলব্ধি করেছি, সেটাই বলবো, আজকে শেয়ার করবো তোমাদের সাথে। তো চলুন শুরু করছি। সৌরভদার গল্প শুনবো, সৌরভদার জীবনের ঘটে যাওয়া যে ঘটনা, সেই ঘটনা শুনবো। দেখুন আপনারা কোনো সায়েন্টিফিক যুক্তি খুঁজে পান কিনা তার মধ্যে। চলো শুরু করি। অ্যাকচুয়ালি আমি চাইবো যে আমার কিছু পাস্ট লাইফের জিনিস, যেমন আমার মায়ের কাছ থেকে শোনা কিছু ঘটনা আছে, সেগুলো থেকে শুরু করি, লাস্টে আমার কাছে আসছি। তো এটা অনেক আগের ঘটনা, যখন আমার মায়ের বয়স ছিল 6 বছর কি 7 বছর মতন। তো তখনকার ঘটনা, আমার মামা বাড়ি হয়েছে কৃষ্ণনগরের ঝাউতলা পোড়াগাছা নামে এক গ্রামে। তো ওখানে আমার মামা বাড়ির যে এরিয়াটা, সেখান থেকে আরেকটা গ্রাম আছে, তার নাম হচ্ছে উত্তর মাথা, মানে উত্তর দিকে যেতে হয়, তাই জন্য উত্তর মাথা, এই জন্য গ্রামটার নাম হয়। তো এটা ঘটনাটা অনেক আগের, তো যেটা মায়ের কাছ থেকে শুনেছি। মায়ের যে মামা ছিলেন, মামা খুবই সুন্দর দেখতে ছিলেন এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেকে থাকতেন এবং বাড়িঘর এত সুন্দর গুছিয়ে রাখতেন, নিজে এত সুন্দর করে নিজেকে পরিপাটি করে রাখতো। আর যার কারণে কি গ্রামের সব মানুষ না তাকে দেখতো যে হ্যাঁ ছেলের মতন, মানে যুবকের মতন যুবক একজন, যাকে দেখে মনে হয় যে না দেখতে থাকি তাকে। সে পাশ দিয়ে গেল, এত সুন্দর একটা স্মেল আসতো তার কাছ থেকে, একটা ফ্রেগমেন্স আসতো, যে মনে হতো যে না তার সাথে বসে একটুখানি থাকি। তো হয়েছে কি, সেই ব্যক্তি না খুবই ভগবান ঠাকুর এসব মানত, ঠিক আছে। তো উনি প্রতিদিন ভোরবেলা, যেটাকে বলে আমাদের ব্রহ্ম মুহূর্ত, উনি করতো কি, হাঁটতে বেরোতো সকালবেলা, স্নান দান করে হাঁটতে বেরোতো, বেরিয়ে ঠাকুরের জন্যে ফুল তুলে আনতো। তো একটা নির্দিষ্ট জায়গা ছিল যেখানে উনি শিউলি ফুল আনতে যেত। শিউলি ফুল চেনো তো সবাই, তো শিউলি ফুল আনতে যেত। তো এমন করে রোজ উনি শিউলি ফুল আনতে যায়। তো কিছুদিন এমন যাওয়ার পরে, ওনার তখন বয়স কত হবে, 24 বছর সামথিং মামার তখন বয়স, মানে পূর্ণ যুবক, মায়ের মামা। তো উনি পূর্ণ যুবক একজন। তো উনি এমন পূজা পার্বণ সবকিছুর মধ্যে থাকে, নিজেকে আগ্রহ করে রাখে। এবং কি হয়, একটা সময় পরে ওনার একটা ভালো বান্ধবী হয়। এটা স্বাভাবিক যে আমাদের লাইফে এমন আছে যে আমরা ম্যাচিওর যখন হই তখন আমাদের লাইফে এরকম আসে অনেক বান্ধবী, বন্ধু। তো মামার চরিত্র খুবই পরিষ্কার ছিল, সে কখনো কোনো নারীর দিকে বাজে দৃষ্টি করে তাকায়নি, না কুর্তি করেছে, না কোনো কিছু। বান্ধবী মানেই যে সেটা বাজে হবে তা তো নয়। তো এত ভালো, এবং উনি বলেছিলেন যে বান্ধবীটা, সে নাকি অপরূপা সুন্দরী দেখতে। ওনার সাথে শুধু দেখা হতো ব্রহ্ম মুহূর্তে, শুধু যে মুহূর্তে উনি ফুল তুলতে যেতেন বা হাঁটতে যেতেন। কারণ কি, উনিও এই জিনিসটা কখনো অবজার্ভ করেনি বা অতটা খেয়াল করেনি। কারণ কি, উনি যেহেতু বাড়ি থেকে স্নান দান করে পুজোর জন্য ফুল আনতে, সাথে একটু হেঁটে চলে আসতো। কিন্তু ওনার মাথায় কখনো আসেনি যে আমি ওই মেয়েটার সাথে, ওই যুবতীর সাথে ঘন্টার পর ঘন্টা বসে কথা বলবো। প্রথম একদিন দুদিন এমন হয়েছে যে ব্রহ্ম মুহূর্তে গেলেই দেখা যায় যে সেই যুবতীও আসছে ফুল নেওয়ার জন্যে, মামাও যাচ্ছে সেখানে ফুল নেওয়ার জন্য। ওই ফুল নিতে, কোড়াতে তুলতে যেটুকু কথা হয় ওইটুকুই, তারপরে দুজন আবার চলে যায়। ঠিক আছে। এইবার কি হচ্ছে, এমন করে কিছুটা দিন যায়, সপ্তাহখানেক এমন যাওয়ার পরে মামার ভিতরে অনেক কিছু পরিবর্তন আসে। উনি পুজো পার্বণ দেওয়া ছেড়ে দিয়েছে। মানে সেটা কি বান্ধবীর দৌলতেই হয়েছে? বান্ধবীর দৌলতে হয়েছে। এমন হয়েছে কি, যে ব্যক্তি কারোর সাথে কথা বলতো না, কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট ছিল না, সেই ব্যক্তি আস্তে আস্তে
ভাল লাগা শুরু হলো তার, ঠিক আছে, যে হ্যাঁ ওই মেয়েটা ওই টাইমটায় আসছে, কিছু তো একটা বিষয় আছে, না ওই সময় আসছে, এসে চলে যাচ্ছে, আমার সাথে আর থাকছে না, কোনো কিছু এত বেশি কথা হচ্ছে না আমাদের ভিতরে। তো কি হলো, কিছু টাইম পরে মামা তখন বুঝতে পারেনি, ঠিক আছে, কিন্তু বাড়ির লোকে সবাই না অবজার্ভ করেছে যে আমার বাড়ির যে ছেলে এর তো রহন সহন এমন না, মানে এখানে মামা বলতে তোমার মায়ের মামা? হ্যাঁ হ্যাঁ, মানে মায়ের তোমার দাদু? মামা, হ্যাঁ হ্যাঁ, আমার দাদু হয়, সরি। তো বাড়ির থেকে সবাই নোটিস করেছে যে এই ব্যক্তির চরিত্রটা একটুখানি পরিবর্তন হয়ে গেছে, রহন সহন, খাওয়া দাওয়া, থাকা, সব কিছু পরিবর্তন হয়েছে। কেন বুঝতে পারছো না? এমন করে যখন কিছুদিন ধরে সবাই ফলো করছে, হট করে হয় কি যে এক ভোরবেলায় উনি গেছে ফুল তুলতে, ওখানে গিয়ে ওনারা ওই মেয়েটাকে আর দেখতে পায়নি। তো ওনার মাথায় খুবই একটা ইয়ে ঘুরছিল, কি হলো কি হলো কি হলো কি হলো। সেদিনকে যখন রাত হয়, কারণ সেদিন ভোরবেলা গেছিল, সেদিন যখন মানে দিন কেটে রাত আসে, বাড়ির সবাই রয়েছে বাড়িতে, উনি দোতলায় ঘর ছিল ওনার, উনি দোতলায় ঘরে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, উনি গিয়ে ঘর বন্ধ করে শুয়েছে। যথারীতি সকাল হলে সবাই জানে যে ছেলে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে বেরায়, তো সবাই দেখছে যে কি আজকে ও বেরালো না কেন বাড়ি থেকে, এখনো ঘর থেকে বেরালো না, বেলা 8টা বেজে গেল, 10টা বেজে গেল, কি হলো, ওর কি শরীর খারাপ না কিছু হলো? বাড়ির সবাই গিয়ে নক করছে দরজায়, দরজা খুলছে না, দরজা খুলছে না, ভেবেছে হয়তো কোনো অ্যাক্সিডেন্টলি কোনো কেস। যখন সবাই মিলে দরজা ভেঙে ঢোকে ভিতরে, ভেঙে ঢুকে দেখছে কি বিছানাটা যেমন রাত্রেবেলা শোয়ার হয় সেমনই রয়েছে, বিছানায় কোনো শোয়ার ইয়ে নেই, চিহ্ন নেই যে বিছানায় কেউ শুয়েছে বা কোনো কিছু, কিন্তু হ্যাঁ ভেতর থেকে দরজাটা খিল দেওয়া ছিল, মানে সিটকানিটা দেয় না যে চিটকানি দেওয়া ছিল, লক করা ছিল, দরজা লক করা ছিল। তো কথা এটা যে সেই ব্যক্তি ঘর থেকে কোথায় গেল, মানে হঠাৎ করে উদা ভেতর থেকে দরজা লক করা আছে সেই মুহূর্তে? দরজা লক করা, জানলা দেওয়া, জানলায় গ্রিল আছে, সবকিছু পাকা বাড়ি, দোতলার ঘরের থেকে উনি সশরীরে অত বড় একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি কি করে উধাও হয়ে গেলেন? গল্পটা শুনে আমার গুজবাম্প দিচ্ছে। যাই হোক, তো কি করে এটা উধাও হয়ে গেল এটা কেউ বুঝতে পারেনি, বাড়ির সবাই টেনশনে পড়ে গেছে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। এবার হতে হতে কি পাড়া লটে গেছে, এমন হয় না যে কথা হতে হতে পাড়ায় লটে যায়, তো পাড়া লটলে পরে কি হয়েছে, পাড়ায় একজন থেকে আরেকজনের কানে, আরেকজন থেকে আরেকজনের কানে গেছে। এবার এমন যেতে যেতে ওই পাড়াতে এলাকাতেই লাস্টের দিকে একজন গুনিনের বাড়ি ছিলেন। আচ্ছা, ঠিক আছে, মানে যিনি মন্ত্রতন্ত্র নিয়ে নাড়াচাড়া করেন। উনি গুনিনের কাজও করতেন এবং উনি চিকিৎসার কাজও করতেন, ঠিক আছে। চিকিৎসা বলতে? চিকিৎসা বলতে আয়ুর্বেদিক চিকিৎসা, যেমন শিকড় বাকড় দিয়ে গাছগাছড়া দিয়ে রোগ ব্যাধি সারানো। আচ্ছা আচ্ছা। এবং সাথে কবিরাজগিরি ইয়ে করতো, মানে গুনিন প্লাস কবিরাজ। তো হলো কি, ওনার বাড়িতে যখন খবর গেছে, উনি সবে তখন কৃষ্ণনগর থেকে আসে বাড়িতে, তো এসে হাত মুখ ধুয়ে যখন শুনেছে যে বাড়ি এরকম এরকম বিষয়, পাশের ওই বাড়ির ছেলেটা পাওয়া যাচ্ছে না কেন, কি হয়েছে, তো উনি বলে ঠিক আছে তাহলে যাই, তো আমি একটু গিয়ে দেখে আসি কি হয়েছে সমস্যা। পাড়ার ছেলে আমরা সবাই স্বাভাবিক, যদি আমার বাড়ি থেকে দাদুর বাড়িতে এসছে। হ্যাঁ হ্যাঁ, তো উনি গেছে বাড়িতে গিয়ে ওনার সাথে কথাবার্তা যখন বলার পরিচয় আসেনি, উনি বাড়ির সীমানায় ঢুকেছে, বাড়ি যখন সীমানায় ঢুকেছে তখনই না ওনার একটা আলাদা স্মেল এসেছিল নাকে। বাড়ি ভর্তি অনেক লোক, কিন্তু উনি পাচ্ছে শুধু বাড়ি ভর্তি জুঁই ফুল আর হচ্ছে তোমার ওই শিউলি ফুল, জুঁই আর শিউলি ফুলের মিষ্টি সুগন্ধে পুরো বাড়ি ভরে রয়েছে। ওই ব্যক্তি বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে যে এখানে কোনো স্বাভাবিক জিনিস হয়নি। তো উনি কাউকে কিছু বলেনি প্রথম দিকে, উনি চুপচাপ বাড়ির যে কর্তা, যে দাদুর যে বাবা ছিলেন বয়স্ক, এবং তার যে দুই ভাই, দাদুরা যে দুই ভাই ছিল, বড় ভাই আর দাদুর বাবা, এই দুজনের সাথে কথা বলতে গেছে যে চলো তো আমায় নিয়ে তোমার ছেলের ঘরে কোথায়। যখন ঘরে উঠছে তখন থেকে উনি বুঝতে পারছে যে না এই বাড়ির উপরে কোনো জিনিসের দৃষ্টি আছে ভালো করেই, এবং সেই দৃষ্টির কারণে এটা জিনিসটা হচ্ছে। ছেলের ঘরে বলতে তখন কি দাদুর ঘর দরজা ভেঙে ফেলেছে? হ্যাঁ, দরজা তো সেদিনকেই ভেঙে ফেলেছে, যখন দেখছে সকালবেলা হয়ে যাচ্ছে, এখন ছেলে বেরোচ্ছে না, কারণ ও ছেলেটার এমন যে আজ অব্দিও কখনো লেট করেনি, ব্রহ্ম মুহূর্তে বেরায়, ও পুজো পার্বণ করে, ঘুম দিয়ে উঠে স্নান করবে, স্নান করে ও বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে ফুল আনবে, ফুল এনে পুজো টুজো দিল, দিয়ে আবার ওর সংসারিক সব কাজবাজ করবে। এতটা ভালো সেই ব্যক্তি যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় এবং লাপাতা হয়ে যায় বাড়ি থেকে, এমন হলো। তো
ওই যে দুইজন, দাদুর বাবা এবং দাদুর দাদা যেটা, এই দুজনকে নিয়ে যখন উপরে দোতলা ঘরে গেছে ওই গুণেন ব্যক্তি, তো দোতলার ঘরের দরজার সামনে যখন গেছে তখনই গিয়ে বলছে দাদা সমস্যা আছে। মানে উনি বুঝতে পেরেছেন হ্যাঁ, দাদা সমস্যা আছে, আমার একটু সময় দেন, আপনার একটু বাইরে যান। তো উনি ঘরে বসে কি বলে ওটাকে, কাঁসার বাটি আছে, কাঁসার বাটি চালান দিয়েছে, মানে হাতের উপরে বাটিটা মন্ত্র পড়ে বাটিটা উপর করে দিয়ে হাত দিয়েছে, দিয়ে উনি জাস্ট ইয়ে করেছে যে ছেলেটা কোথা দিয়ে গেছে। এই ছেলেটা তো ঘরেই ছিল, কাঁসার বাটি রেখেছে প্রথমে বিছানার উপরে, বিছানা থেকে সেই বাটি পুরো বিছানা ঘুরেছে ওই ব্যক্তিকে নিয়ে পুরো বিছানা এমন করে ঘুরলো, ঘুরে পুরো মেঝে ঘুরলো, মেঝে ঘুরে দরজার কাছে এসে দরজা ইয়ে করতে পারছে না, দরজার কাছ থেকে এসে জানলার কাছে চলে গেছে। জানলার কাছে যখন গেছে বাটিটা হাতের থেকে জানলা দিয়ে বেরিয়ে গেছে আর হাত ওখানে আটকে গেছে। আচ্ছা, মানে জানলা দিয়ে তার মানে দাদুকে বের করা হয়েছে। হ্যাঁ, এবার বোঝো এই বেডটা কে করেছে? এবার বেডটা কে করছে সেখানটায় আসছি, বলে দিলে তো হয়ে গেল। এইবার এই যে সিস্টেমটা হলো যে জানলা দিয়ে বের করে নিল, কারণ একটা আস্ত মানুষকে তো জানলা দিয়ে বের করা সম্ভব। সেটাই তো বলছি, 24-25 বছরের একটা ব্যক্তি, সেই ব্যক্তিকে জানলা দিয়ে বের করবে কি করে বের করবে, কোনো বিষয় নেই তো। না, এইবার উনি যখন বাড়িতে এসে ওনার বাড়িতে মানে বাবাকে এবং দাদাকে বললেন যে আপনার ছেলেকে এই মুহূর্তে পাওয়া যাবে না, আর একটু সময় লাগবে, এই মুহূর্তে পাওয়া যাবে না আর আপনার ছেলেকে নিয়ে গেছে, ঠিক আছে, কেউ একজন আপনার ছেলেকে নিয়ে গেছে। তো উনি তখন হাউমাউ করে কান্না শুরু করেছে এই গুণিনে পা ধরে, দাদা আপনি আমার ছেলেরা বাঁচান, যেখান দিয়ে হোক আমার ছেলে এনে দেন, আমি জানি আপনি পারেন, আপনি পারবেন, আপনি ছাড়া কেউ পারবেন না, ঠিক আছে। ওনার তখন একটাই ভরসা আর কি, ওই যে, কারণ সে বাড়ির উপরে এসে নিজে, সে পয়সা করি কোনো কিছু নেয় না এর জন্য, কিন্তু সে সম্পূর্ণ বিনা পয়সা এইগুলো কাজ করে। তো উনি বললেন ঠিক আছে আমার একটু সময় দাও, আমি দেখছি। এবার কি করে হয়, ওনাকে নিয়ে গেছে একটা পরীতে। আচ্ছা, ঠিক আছে, এই সেই পরীর গল্প। হ্যাঁ, এই সেই পরীর গল্প। উনি এতটাই সুন্দর, এতটাই হ্যান্ডসাম, এতটা পয় পরিষ্কার, এতটা মানে কি বলবো। হ্যাঁ, মানে এটা আমিও শুনেছি যে পরীরা নাকি সুন্দর পুরুষের প্রতি অ্যাট্রাক্ট হয় এবং ওরা সুন্দর পুরুষের প্রেমে পড়ে যায়, মানে ওরা মোহিত হয়ে যায় সুন্দর পুরুষ। অ্যাকচুয়ালি ম্যাটারটা সেমন থাকে না, বিষয়টা থাকে এমন যে দুটো রাস্তা থাকে, হয় তাদের নিয়ে চলে যাবে আর না হলে তাদের ক্ষতি করবে কিছু। আচ্ছা, যখন নিতে পারে না তখন ক্ষতি করে, ঠিক আছে, যে তুই আমার হবি না তো তোকে কাউকে হতে দেবো না। রাগ অভিমানে যায়, মানুষের ভিতরে যেমন থাকে সেমন সবার ভিতরে থাকে। তো এমন ঘটনাটা হলো, বাড়িতে সবার মন খারাপ, সবাই কান্নাকাটি, অনেক অবস্থা খারাপ। এমন করে প্রায় মাসখানেক কেটে গেল, আস্তে আস্তে করে সবার মানসিকতা খারাপ হচ্ছে, সবাই এইখানে ওইখানে পুজো দিতে যাচ্ছে, কোনো কাজে কিছু হচ্ছে না, বাড়ি ভর্তি লোক, সব জায়গায় পেপারে অবধি ইয়ে দিয়েছিল, ওই যে অ্যাড দিয়েছিল, হারিয়ে গেছে। কারণ কি, বাড়ির যে বড় ছেলে তার বিশ্বাস হচ্ছিল না, ঠিক আছে, মানে সে হয়তো সে ভাবছে এটা যে আমার ভাই কোনো কিছু করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, কোনোভাবে কিছু একটা বিষয় আছে যে ও কিছু করে বেরিয়েছে, মানে সে কোনোভাবে অলৌকিক শক্তিতে বিশ্বাস করছে না, কারণ কি হচ্ছে না ওর কাছে, যে হতে পারে না এইসব জিনিস হয় নাকি। এইবার কি, ঠিক 6 মাস বাদে, ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া 6 মাস বাদে যেই ঘর থেকে নিয়ে গেছিল সেই ঘরেই ফিরিয়ে দিয়ে গেছে। মানে সেই দাদু আবার ওই ঘরেই ফিরে এসছে, সেই দোতলার ঘরেই। এইবার কি, বাড়ির লোক তো সবাই, এটা কখন দিয়ে গেছে জানা গেছে? হ্যাঁ, এটা দিয়ে গেছিল হচ্ছে তোমার রাত্রেবেলা, ঠিক আছে, এটা দিয়ে গেছিল রাত্রেবেলা। কারণ হয়েছে কি, প্রতিদিন তারা না, মানে যে দাদুর যে মা খুব ভালোবাসত তাকে, এবার প্রতিদিন করতো কি, সে তার ঘরে যেত, ঘরে গিয়ে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো, কারণ স্বাভাবিক একটা ঘর বন্ধ করে রাখলে সে অ্যাবান্ডেন্ট হয়ে যায়। তো প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। 6 মাস বাদে উনি ওই ঘরে থাকে, ঘরে দিয়ে গেছে ওনাকে। সকালবেলা যখন ওনার মা দরজা খোলে তখন তো উনি অবাক, টোটালি স্টান। উনি অবাক এবং উনি হাউ মাউ করে কান্না শুরু করেছে। আমার আবারও গুজবাম দিচ্ছে, গায়ের লোম দাঁড়িয়ে আছে পুরো। উনি হাউ মাউ করে কান্না শুরু করেছে, উনি বিশ্বাস করতে পারছে না এটা আমার ছেলে,
এই 6 মাসে নাই নাই করে ওনার বয়স 8 বছর বেশি বেড়ে গেছে। 6 মাসে 8 বছর বয়স বেড়ে গেছে। 8 বছর বয়স বেড়ে মানে গেছে। সেটা চেহারা দেখে বোঝা যাচ্ছে। দাড়ি বেড়েছে, চেহারা বেড়েছে, শরীর অন্যরকম হয়ে গেছে। তো পরে কি দাদুর সঙ্গে কথা বলা হয়েছিল যে হ্যাঁ। দাদু বলতে পেরেছে কি হয়েছিল তার সঙ্গে? এবার সেটাই আসছি। তো এখানে কি হয়েছে যে 6 মাস এটা তো হলো আমাদের ধারণায়। দাদু বলছে কি ওনাকে যখন বাড়ির সবাই আসলো এবং ওই গুনিনটা আসলো, এটা দিয়ে গেছিল ওই গুনিনের কারণে। কারণ উনি কিছু জানতো এবং উনি কিছু কাজ করতো, যার কারণে উনি মানে প্রার্থনা করেছে, বারবার করেছে দিয়ে যান। আচ্ছা, মানে সেই গুণিনী প্রার্থনা করেছিল, মানে উনি কিছু করতে পারেনি। উনি করতে পারেনি কারণ উনি জোর খাটাতে পারেনি জিনিসটার উপরে। আর উনি বারবার করে এটাই ইনসিস্ট করতো যে ফেরত দিয়ে যান। সেটা কার কাছে? সেই পরিদের কাছে। হ্যাঁ, মানে উনি পরিদের সঙ্গে কানেক্ট করতে পারতেন। সেই টপিকেও আসছি। আচ্ছা, এখানে এটা অনেক বিষয় বড়, কারণ এই পরিটা কোথা থেকে আসলো সেইখানটাও তো আসতে হবে। তো বাড়িতে সবাই জানাশোনা হলো, বাড়ির লোক, গ্রামের লোক সব জড়ো হলো। গ্রামের লোক যখন বাড়ি আসে, ছেলের হোশ থাকে না, ছেলে অজ্ঞান হয়ে যায়। বাড়ির লোকের সামনে ছেলে একদম সুস্থ, স্বাভাবিক, ঠিকঠাক। তো দুদিন যাওয়ার পরে ছেলে একটু যখন ধাতস্থ হয়, স্বাভাবিক হয়, মানে ওর একটু না ভারসাম্য ক্ষীণতার মতন হয়ে গেছিল, যে গলার আওয়াজ চেরা চেরা হয়ে গেছিল, অনেকটা একটু চেঞ্জ হয়ে গেছিল, খাওয়া দাওয়ার দেখার মতো রোগা হয়ে গেছিল। কিন্তু হ্যাঁ, দেখতে সুন্দর তো সুন্দরই ছিল, দুধের মতন ফর্সা হয়ে গেছিল উনি, মানে আরো সুন্দর হয়ে গেছিল, কিন্তু কি রোগা হয়ে গেছিল। ঠিক আছে। তো বাড়ির সবাই যখন জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুই কোথায় গেছিলি, কি বিষয়, কি কিনা, ওই গুণিনও এসেছিলেন, তখন বলে এত কিছু কথা, যে আমি ফুল তুলতে যেতাম সকালবেলা, একজনের সাথে দেখা হতো, প্রতিদিন এই করতাম, তো একদিন দেখা হয়নি, আমি সারা রাত মানে সেদিনকে সারাদিন আমি তার কথা ভেবেছি, সারাদিন আমি তার কথা ভেবেছি, মানে সেই বান্ধবীর কথা। হ্যাঁ, যে আসলো না, আজকে দেখা হলো না, এই বিষয়ে। তো আমি জানি না রাত্রেবেলা কি করে আমার চোখ বন্ধ হয়ে যায়, তারপরে আমার চোখ খোলে কোথায় আমি সেটা চিনতে পারিনি জায়গাটা। কেমন লাগলো? এতক্ষণ ধরে তো শুনলেন ঘটনাটা, এখনো ঘটনা শেষ হয়নি, এখনো বেশ কিছুটা বাকি আছে বলে মনে হয়। তো দেখা যাক ক্লাইম্যাক্স পর্যন্ত কি যায়। চলুন শুনবো সৌরভদার কাছে পরবর্তী ঘটনাটুকু। তার কারণ দেখা যাক, এখনো ভেতরে একটা বেশ প্যালপিটেশন কাজ করছে, কি হয়, কি হয়েছিল দাদুর সঙ্গে। কারণ আমরা জানি দাদুকে পরীরা তুলে নিয়ে গেছিল এবং তারপরে আবার মাস 6 বাদে দাদুকে পরীরা তার ঘরেই দিয়ে গেছেন। তারপরে দাদুর সঙ্গে কি ঘটেছিল এবং আরো একটি গুণিনের গল্প এর সঙ্গে জুড়ে গিয়েছে। তো দেখা যাক কি হয় সৌরভদা। তো যখন বাড়িতে সবাই জিজ্ঞাসা করলো তাকে যে খোকা তুই কোথায় গেছিলি, কি হয়েছে, এতদিন ছিলি কোথায়, তোর এই অবস্থা হলো কি করে, তুই বাড়িতেই বা এলি কি করে, এত যখন প্রশ্নতে তাকে জর্জরিত করা হয়েছে, সে না কথা বলতে পারছে না। সে কথা বলতে গেলে কথা বেঁধে আসছে। 2-3 দিন পরে যখন সে স্বাভাবিক হয়েছে, তাকে আস্তে আস্তে করে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, সে বলা শুরু করেছে যে প্রথম দিন আমি ঘুমিয়েছিলাম, চোখ খুলেছি, দেখি আমি তাল পাতার উপর, মানে রাত্রেবেলা ঘুমিয়েছিল, সকালবেলা উঠে দেখছে তাল পাতার উপরে শুয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, একটা 24 বছরের মানুষ তাল পাতার উপরে ঘুমিয়ে আছে, বিছানা চাদর সমেত, বিছানা চাদর সমেত। চলো একটু ভেবে দেখো, এই যে ধরো একটা লিপস মানে পাতা, এর উপরে তুমি বিছানা চাদর 5 ফুট 6 ফুটের উপরে বিছানা চাদর, আর তাল পাতার উপরে আছে, তার উপরে একটা মানুষ আছে। তালপাতা যদিও বড় হয়, কিন্তু তবু একটা মানুষের ওয়েট রাখার মতো ক্ষমতা তালপাতা থাকে না। কিন্তু সে বলছে যে আমার যখন জ্ঞান এসছে, যখন আমি দেখছি, তখন দেখেছি আমি তাল পাতার উপরে আছি, আর তাল পাতা এতটাই বড় ছিল যে আমি না ওটার কুল কিনারা পাচ্ছি না, যে শেষ হবে কোথায়। কিন্তু আমি বুঝতে পেরেছি তাল পাতা, তাল গাছ, কারণ আমি মাথার উপরে যখন দেখছি বড় বড় তাল পাতা। এত বড় তাল পাতা কোথাও দেখিনি আমি। দিন 10 কিন্তু সে বাড়ির পাশের ওই তাল গাছেই ছিল। দিন 10 বাদে সে দেখতে পায় যে সে নিজের বাড়ির পাশে তাল গাছে, মানে বাড়ির পাশে রয়েছে। ঠিক আছে, সে তার বাড়ির লোকজনকে দেখতে পাচ্ছে, কিন্তু ডাকতে পারছে না, মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। হ্যাঁ, সে অনেক চেষ্টা করেছে, হচ্ছে না। এমন যখন হয়, সে কি হয়, তারপরে সেন্সলেস হয়ে যায়। বলে আমি বাড়ির সবাইকে ডাকতে চেয়েছি, আমি ডাকতে পারিনি, গলায় এত ব্যথা হচ্ছিল আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে যখন সে চোখ খোলে, সে আর এই জায়গাতেই ছিল না।
মানে সে তখন আর তাল গাছেই নেই। সে তখন তাল গাছেই ছিল না। কোথায়? সে তখন অন্য একটা জায়গায় রয়েছে, ঠিক আছে। সে বলছে আমার চারিপাশে এত সুন্দর ফুলের বাগান, এত সুন্দর যে আমি জানি না, যে এই ফুলের নামই জানি না, এত সুন্দর পরিবেশ। বলে সে বলছে যে আমি জানি না আমি কতদিন কি ছিলাম, কিন্তু আমার একটাই জিনিস মনে আছে, আমি শুধু ঘুম থেকে উঠেছি, খেয়েছি, আবার ঘুমিয়ে গেছি। পরীরা কি খেতে দিয়েছে? সবার থেকে ইন্টারেস্টিং জিনিস, উনি বলেছেন যে এতদিন ধরে, উনি বলেছেন এটা যে আমায় 3 বছর ধরে আমায় ওরা শুধু মিষ্টি দ্রব্য খাইয়ে গেছে, শুধু মিষ্টি জাতীয় খাবার। কিন্তু এদিকে উনি 6 মাস ছিলেন না। এইটাই তো পয়েন্ট। এবার আমার একটু কথা বোঝাও। বাড়ির লোক সব, এখানকার লোক মানুষ যারা আছেন পারিবারিক, সবাই বলছে 6 মাস ধরে তুই বাড়িতে নেই। উনি বলছে কি করে যে আমি 3 বছর ধরে এখানে নেই। 1-2 মাসের হেরফের হতে পারে, কিন্তু এত বড় হেরফের হতে পারে না। 3টে বছর কি করে যায়? 6 মাস কোথায় 3টে বছর কি করে আসছে? আচ্ছা, তারপরে কি হয়েছিল? এই টাইমের মধ্যে ওই ব্যক্তির, তো বলেছি তোমায় যে চরিত্র গঠন চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে গেছিল, দেখতে পরিবর্তন হয়ে গেছিল, এজ বেড়ে গেছিল। বাড়ির লোকও এটা অবজার্ভ করতে একটু সময় লেগেছে যে কি হলো, 6 মাসে কোনো ব্যক্তি এতটা মানে ইভলভেশন হয় কি করে, বা এতটা অবনতি হোক বা উন্নতি হোক কি করে হয়? এটার জন্য তো একটু টাইম লাগে, টাইম পিরিয়ডের দরকার। কি করে এত আমূল পরিবর্তন? হ্যাঁ, এত আমূল পরিবর্তনটা কি করে আসলো হট করে? তো এই সব জিনিসগুলো যখন বললো যে আমায় তারা মিষ্টি খাওয়াতো, এবং লাস্ট আমি এই যে বাড়ি আসলাম কি করে আমি জানি না। মানে ওটাও স্বপ্নের মতো, হঠাৎ করে ঘুমিয়েছে, ঘুমিয়ে দেখছে বাড়িতে ওই একই চাদর রয়েছে, একই চাদরে বাড়ি দিয়ে গেছে। তুমি বোঝো, 6 মাস পরে বাড়ি এসেছে, যেই চাদর গায়েব ছিল সেই চাদর আবার বিছানার পরে আছে। ছেলে ঘুমাচ্ছে, বাড়ির লোক যখন দেখছে এমন কি অবস্থা বাড়িতে। বাড়ির লোক তো যখন ওনাকে প্রথম দেখেছে হয়তো ভয় পেয়েছে বলে আমার মনে হয়, কারণ অবিশ্বাস্য জিনিস তো। ওর মা যখন দেখেছে দরজা খুলে, কারণ সকালবেলা গেছে, গিয়ে স্বাভাবিক একটা কি থাকে, একটা সন্তানের প্রতি মায়ের একটা প্রীতি থাকে, আকুল টান থাকে, হ্যাঁ। কখনো সেটা নষ্ট হয় না। সন্তান বুড়ো হয়ে গেলেও থাকে, সে থাকে, হ্যাঁ। তো মায়ের সেটা একটা কষ্ট ছিল যে আমার ছেলের ঘরটা যাই পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আসি, প্রতিদিনই তো করি, যাই একটু ধূপবাতি দিয়ে আসি। কারণ সে তো একজন সেমন ব্যক্তি ছিল যে সবকিছু মেনে ব্রহ্ম মুহূর্তে উঠে একজন, হ্যাঁ, মানে টোটালি আস্তিক মানুষ ছিলেন। তো সেই হিসাবে সবকিছু রাখা হতো। যখন সে ভোরবেলা মানে সকালবেলা যখন সে দরজা খুলে যায়, 5টা 5:30টার সময় যখন তার মা দরজা খুলে যায়, কারণ এই 6 মাস ধরে গেছে, কিন্তু ওর মায়ের এতটা ভালোবাসা ছিল, এতটা কষ্ট, যে ছেলের যা করতো ছেলে, সেগুলো ওর মা করে রাখতো সব বাড়িতে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি জানি না আমার ছেলে কোথায়, যদি কখনো আসে সে তো এসে এই ঘর তার এমনই দেখবে। তো এটা যাওয়ার পর এই সব জিনিস হলো, উনি বাড়িতে আসলো সুস্থ স্বাভাবিক ওনার সঙ্গে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে ওই যে আরেকটা ক্যারেক্টারের কিন্তু আমরা বর্ণনা পেলাম না, যে ওই যে প্রথম যে বান্ধবীর সঙ্গে দাদুর দেখা হতো, সেই বান্ধবীর কি হলো? আচ্ছা, সেই বান্ধবীটাই তো দিয়ে গেছে, মানে সেই বান্ধবীটাই অ্যাকচুয়ালি ছিল, পরি ছিল সে, ঠিক আছে। আচ্ছা, সেই বান্ধবী দাদুর প্রতি মোহিত হয়ে দাদুকে নিয়ে চলে গেছিল, কারণ এত সুদর্শন পুরুষ ছিল যে সেও আকৃষ্ট হয়ে গেছিল যে আমি একে স্বামী হিসাবে চাই, ঠিক আছে। কিন্তু এই দিক দিয়ে এই দাদু এতটা মানে পরিষ্কার চিত্তের মানুষ ছিলেন যে তার মধ্যে না ওই জিনিসটা আসেনি। যদি আসতো তাহলে আর তাকে কোনোদিন ফেরত দিয়ে যেত না। এবার হয়েছে কি, যখন তাকে যে ফেরত দিয়ে গেল, ওই গুণীন ব্যক্তিও ছিলেন এখানে। উনি বলেছেন যে দিদি আমায় ক্ষমা করবেন, কিন্তু আপনার ছেলে বাড়ি ফিরে আসলেও কোনোদিন কিন্তু আপনার ছেলেকে বিয়ে দিতে পারবেন না। আচ্ছা, আপনার ছেলে যতদিন, মানে কেন বিয়ে দিতে পারবেন না বলছি তো, আপনার ছেলে যতদিন আছে বাড়িতে যেমন করে আছে থাকতে দেবেন, ঠিক আছে। আর একটু পরিষ্কার রাখবেন সবকিছু, কিন্তু আপনার ছেলেকে কখনো বিয়ে দেওয়ার জন্য জোরদস্তি করবেন না, আর বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, ক্ষতি হবে এতে, মানে ছেলের ক্ষতি হবে। তো এমন করে স্বাভাবিক প্রথম দিকে মেনে নিয়েছে সবাই বাড়ির লোক, ঠিক আছে হবে, আমার ছেলে আমার বাড়ি এসছে, ইয়ে করছি। বছর খানিক পার হতে না হতে সবকিছু নর্মাল হয়ে গেছে, সবাই ভুলে গেছে এই বিষয়টা, ক্যাজুয়াল হয়ে গেছে। ওনার শরীরটা ঠিকঠাক হয়ে গেছে, আগের মতন ফিট হয়ে গেছে, উনি আবার সচেষ্ট। এইবার হয়েছে কি, ওনার ভিতরে না সেই বোধটা নেই, সেই সকালবেলা উঠে ইয়ে করা, পুজো দেওয়া, ব্রহ্মমুহূর্তে যাওয়া, ফুল আনা, সেই জিনিসগুলো পরিবর্তন হয়ে গেছে।
মানে উনি এখন সেগুলো আর করেন না, উনি এখন আর সেগুলো করেন, কিন্তু একজন সুস্থ সবল মানুষ। সুস্থ সবল মানুষ। এবার কি হয়েছে, এই যে বছর খানিক পার হওয়ার পরে বাড়ির লোকের কি মাথায় আসছে, ছেলের এখন বয়স হচ্ছে, এবার বিয়ে দিতে হবে। বড় ছেলের বিয়ে হয়ে গেছে অনেক আগে, এবার কি ছোট ছেলের বিয়ে দিতে হবে, মা বাবার বয়স হচ্ছে। তো ছোট ছেলের যখন বিয়ে দিতে হবে, বিয়ের কথা টপিক বাড়িতে আলোচনা হয়েছে নাকি, যে আলোচনা শুরু করেছে তার শরীর খারাপ শুরু হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, মা শুরু করেছিল কথা বাবার সাথে যে ছেলের বিয়ে দিতে হবে, দাদুর মা, হ্যাঁ, যে ছেলের বিয়ে দিতে হবে, একটা মেয়ে খোঁজো ভালো, ঠিক আছে, মেয়ে খোঁজো, মেয়ে আনতে হবে। ওনার শরীর খারাপ, ওনার ব্যথায় উনি উঠতে পারে না, বলে আমার শরীরে কোনো ব্যথাই ছিল না, আমার শরীরে ব্যথা আসলো, গিট বাঁধ সব ব্যথা উনি করলো। এমন করে করে তাও ওনার সহ্য হয় না, উনি ভেবেছে শরীর মানে বয়সকালে যে ব্যাধি সেটা আসছে। ঠিক মামাকে না বলে ওনারা যখন মেয়ে ঠিক করে দেখা, এবং মেয়ে দেখা ঠিক করে মেয়েকে ফাইনালও করে ফেলেছে, পাকা দেখা কমপ্লিট। ঠাকুর না করে যে এমন জিনিস কারোর সাথে আর হোক, কারণ এটা খুবই বাজে একটা ইয়ে। যে তারপরে মামা মানে সে দাদু ভাই আমার, উনি আর স্বাভাবিক থাকেনি। মানে কি হয়েছিল, এই যখন মেয়ের পাকা দেখাটা কমপ্লিট হলো না, ওনার ভিতরে মানে অস্বাভাবিক পরিবর্তন এসছে। একটা স্বাভাবিক মানুষ হট করে উন্মাদ হয়ে যায় কি করে, তাকে বেঁধে রাখতে হচ্ছে, কঠোরভাবে বেঁধে রাখতে হচ্ছে, সে খেতে চাইছে না, ঠিক আছে, সে হুম্বি তুম্বি করছে, সে অসভ্য ভাষা ব্যবহার করছে, এতটা উন্মাদ হয়ে গেছে সে না নিজেকে স্থির রাখতে পারছে না, বাড়ির কাউকে স্থির রাখতে পারছে না। একটা দিন কি হলো যে সবাই বাড়িতে ব্যস্ত ছিল, উনি বাড়ির থেকে বেরিয়ে উত্তমাথার শ্মশানের কাছে গিয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে। আচ্ছা, এবার এই যে গলায় দড়ি দিয়ে মারা গেলেন, তো এখানে কি গল্প শেষ হচ্ছে না, গল্পের এখনো কিছুটা আছে? এইটা তো এনার জিনিসটা শেষ হয়ে গেল। হ্যাঁ, যে কি হয়েছে, গুনিনটা বলেছিল যে এই পরী তোমার ছেলেকে খুবই ভালোবাসে, খুবই পছন্দ করে, আমি হাতে পায়ে জুড়ে এতদিন ধরে আমি কিছু প্রক্রিয়া আছে সেটা করার পরে আপনার ছেলেকে এইটুকুনি সাবসিডি দিয়েছে যে আমি দিয়ে যেতে পারি, কিন্তু আমাকে তোর কথা দিতে হবে গুনিন, ওই ছেলের জন্য বিয়ে না হয়। আচ্ছা আচ্ছা, মানে যেহেতু গুনিন কানেক্ট করতে পারতেন পরিদের সঙ্গে, হ্যাঁ, সে কারণে গুনিন প্রার্থনা করে ও দাদুকে দিয়ে গেছে। কিছু কাজ করেছিলেন উনি, কিছু প্রক্রিয়া করেছিলেন, এবার করার পরে উনি কি করেছেন যে এই কথাগুলো বাড়িতেও জানিয়েছিল, বাড়ির লোককে জানিয়েছিল, বাড়ির লোক সম্মতি ছিল তখন। এবার একটা কথা বলো না, 1-1.5 বছর ধরে তো সবার মাথায় একরকম থাকে না, সবার টেনশন থাকে, কাজ বাজ থাকে। তো উনি যখন কোনো কাজে সেই স্থানে ছিলেন না, মানে মামাবাড়ির ওখানে এলাকায় ছিলেন না গুনিনটা, উনি কোথাও অন্য জায়গায় গেছিলেন কোনো কাজের জন্য ওনার, সেই টাইমেই এই ঘটনাটা ঘটে যে ছেলেটা উন্মাদ হওয়া শুরু করে, তারপর এতটা উন্মাদনা শুরু করে সে গিয়ে গলায় দড়ি দেয়। আচ্ছা, এইখানে আমার প্রশ্ন আর একটু বেড়ে গেল, দাদুর ঘটনা তো শেষ হলো, হ্যাঁ, এটা এবারে যেটা যে গুনিন জুড়ে গেলেন এবং গুনিন যে পরিদের সঙ্গে কানেক্ট করতে পারে, সেই গল্প যে তুমি ঘটনা যে তুমি আমাদের বলবে বলেছো, সেই ঘটনাটা একটু শুনবো। গুনিন কিভাবে কানেক্ট করতেন বা কি করতেন উনি পরিদের সঙ্গে কানেক্ট করার জন্য? আচ্ছা, এইটা হচ্ছে একটা মজার বিষয়, ঠিক আছে, কারণ তোমার ভিতরে একটা প্রশ্ন আসেনি, সেটা হচ্ছে কি যে এই পরিটা এখানে এলো কি করে? হ্যাঁ, স্বাভাবিক জিনিস, কারণ কি আমরা দাদুর সঙ্গে পরির সাক্ষাৎকার হলো কি করে এবং পরিটা এই জায়গাটা এলো কি করে? তো হয়েছে কি যে গুণীন ব্যক্তি ছিলেন, ঠিক আছে, উনি অ্যাকচুয়ালি পরিচালন করত। আচ্ছা, ঠিক আছে, সে অনেক তন্ত্রমন্ত্র জানতো, অনেক হাই লেভেলের, মানে পরিচালন করতে বলতে পরিদেরকে ডেকে এনে উনি ওনার কাজগুলো করে ডাকতো, উনি ডেকে এমন বিষয় থাকে না, দেখবে যে কাউকে বান মারে, কাউকে ক্ষতি করে, ঠিক আছে, যেমন স্তম্ভন, বশীকরণ, উচাটন, মারণ, যেমন জিনিস থাকে মানুষ খারাপের জন্য ব্যবহার করে, আর উনি কি করতেন, ওই পরিদেরকে কাজে লাগিয়ে ওই খারাপ কাজগুলোকে কাটিয়ে দিতেন, কিন্তু কোনো অর্থ নিতেন না তার বলনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে শুধু এটা বলতো যে এই অর্থের পরিবর্তে তুমি আমায় কিছু মিষ্টির ভার দাও, আর মিষ্টির ভারগুলো ও জায়গায় রেখে আসো। যাদের কাজগুলো করতো, মানে ধরেন তাদেরকে বলে দিত মিষ্টির যে আপনি আপনার এই কাজ হয়ে গেছে, আপনি একটা কাজ করেন, 30 কিলো মিষ্টি এই জায়গায় রেখে আসেন,
বাস এইটাই হচ্ছে তার প্রাপ্য। আচ্ছা, ঠিক আছে, এবার কি এই গুণীন ব্যক্তি অনেক আগে থেকে এর পরিচালন করতেন। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে পরিদের প্রিয় খাদ্য হচ্ছে মিষ্টি। হ্যাঁ, মিষ্টি জাতীয় খাবার এবং সুগন্ধ এবং পরিষ্কার জন্তীয় মানুষ। ঠিক আছে, সুন্দরতা যাকে বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এনার যখন প্রথম বিয়ে হয়, যখন ইয়ং বয়স থাকে, তো ওনার স্ত্রী আর উনি এক ঘরেই থাকতেন। তো ছোট্ট একটা ঘর ছিল ওনাদের, এক ঘরের ভিতরেই, এবং ঘরের সাইডে একটুখানি বারান্দা মতন। সে বারান্দায় উনি ওনার কি বলে পদ্ধতিগুলো নিয়ে কাজ করতো। ঠিক আছে, যে কাজকর্মগুলো করতো সেগুলো ওই বারান্দাতে ওই এক কোণায় করতো। তো উনি কি করতো, প্রতিদিন ওনার একটা নিয়মই ছিল যে আমার কোনো কাজ হোক কি না হোক তাদের আমার ভোগ দিতে হবে। ঠিক আছে, কারণ কি তারা আমার জন্য কাজ করে দিচ্ছে, তাদেরকে আমি নিজের আয়ত্তে রেখেছি এবং তাদেরকে আমি নিজের মতন করে চালাচ্ছি, তো তাদেরকেও তো জিনিসটা দিতে হবে, রিটার্ন দিতে হবে। ঠিক আছে, আজকে তোমাকে দিয়ে কাজ করলাম না, কিন্তু তোমার খিদে লাগবে না? সেটা অবশ্যই। তুমি আমার কাছে কাজ করছো না আলাদা বিষয়, তুমি একলা যখন আছো তুমি নিজের খাবার নিতে পারছো, কিন্তু যখন তুমি আমার সাথে যুক্ত হবে তোমার কিন্তু ভরণ পোষণের দায়িত্ব আমার হবে। হ্যাঁ, প্রতিদিনের তুমি কাজ করো, শুয়ে থাকো, জ্বর হোক যাই হোক, এই সিস্টেমটাও সেমন হয়েছিল। তো উনি প্রতিদিন ওইসব কার্যগুলো করতো, মন্ত্রতন্ত্র পড়তো এবং যেসব কার্যবলী ওনার কাজ ছিল ওইসব গুছিয়ে টুছিয়ে উনি পড়তো প্রতিদিন। তো ওনার যে স্ত্রী ছিলেন, ওনার না খুব কিউরিসিটি হতো। স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। উনি কি হতো যে উনি কোনোদিন দেখেনি এসব জিনিস। এবার পাড়ার সবাই জানে, উনিও জানে যে আমার বর একজন গুণীন ব্যক্তি বা কিছু, সাথে কবিরাজ, কিন্তু উনি আবদার করেছে অনেকবার যে আমায় একটু দেখাও না, আমায় একটু দেখাও না। তো উনি বারণ করেছে যে তুমি দেখো না, তুমি সহ্য করতে পারবে না, কিছু একটা খারাপ ঘটনা ঘটতে পারে, ঠিক আছে, তুমি দেখতে না, এসব দেখো না তুমি। তো স্বাভাবিক মহিলাদের মন একটুখানি উস্কুস উস্কুস করে। শুধু মহিলা কেন, আমার নিজের মনে কিউরিওসিটি হচ্ছে। এবার কি হচ্ছে, পাশের বাড়ি কিছু মহিলাদের সাথে কথাবার্তা হয়, তো ওনারা ওনার কান ভাঙায় যে আপনার স্বামী তো এই কাজবাজ করেন, তো কোনোদিন দেখেছেন আপনি কেমন দেখতে হয়? 4-5 জন মহিলা এক জায়গায় হলে যেটা হয়, যে এটা হয় যে কোনোদিন দেখেছেন কি করে কি করতে হয়, কেমন করে? দিদি আপনি বলেন না, আমি জানি আপনি জানেন, আপনি একটু বলেন না। তো না আমি সব কিছু জানি না। বলে না দিদি আপনি জানেন, আপনি আমায় বলেন। তো উনি না করছে। এবার কি ওনার ভিতরে একটা কিউরিওসিটি আরো বেড়ে গেছে। ঠিক আছে, যে না দেখি ছাড়বো কি করে, দেখবো আমি কি করে। এবার কি উনি কি করলো, প্রতিদিন না উনি ঘুমিয়ে যেত, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে যেত। এবার ওনার যে হাজবেন্ড, উনি কি করতো, রাত্রেবেলা 2টো থেকে 3:30 বা 3:45-এর মধ্যে উনি এই কাজটা করে কমপ্লিট করে নিত। তত সময় তো মহিলা ঘুমিয়ে যেত। এইবার আস্তে আস্তে মহিলা প্ল্যান করলো কি যে আমি ঘুমাবো না, আমি ঘুমের ভান করে থাকবো। আমার স্বামী কি কি মানে প্রক্রিয়া করছে, কি মন্ত্র পড়ছে, আমি সব কিছু মনে রাখবো। উনি প্রায় 4-5 দিন ওরকম ঘুমটি মেরে শুয়ে শুয়ে উনি মন্ত্র পড়া সব কিছু শুনতো। ঠিক আছে, কি করে শুরু হচ্ছে, কি কি নিবেদন করছে, নৈবেদ্য কি দিচ্ছে, কি করে কোনটার পরে কোন মন্ত্র আসছে, সমস্ত প্রক্রিয়া দেখছে। এবার কি হতো, উনি যেই 5 দিন দেখেছে, যেই 4-5 দিন উনি দেখেছে, জিনিসটা খেয়াল করেছে, উনি 4-5 দিন একটা সীমিত সময় অবধি দেখতে পেরেছে। তারপরে উনি ঘুমিয়ে পড়েছে। তারপরে উনি নিজের চেতনা অটোমেটিকলি উনি খারাপ মানে হোশ উড়ে গেছে। ঠিক আছে, উনি অজ্ঞান হয়ে ঘুমিয়ে গেছে, সকালবেলা ঘুমিয়ে গেছে। এটাও কি সেই পরিদেরই ক্ষমতা কোথাও গিয়ে যে উনি ঘুমিয়ে পড়বেন, কেন ওনাদেরকে কেউ দেখতে পাবে না? হ্যাঁ, এবার জিনিসটা কি আসছে দেখো, যেহেতু একটা ঘরের ভিতরে জিনিসটা ছিল, ঠিক আছে, এবং উনি শাক্ত মতে যেমন আমাদের মা কালীর যেমন পুজো হয় এমন টাইপেরই উনি করতো জিনিসগুলো। তো ওই মহিলাটা কি শুয়ে শুয়ে এতদিন ধরে না ওদেরকে আনতে হয় কি করে এবং আনার আগে কি কি প্রক্রিয়া, সেইগুলো সেই মন্ত্র বিধি সবকিছু উনি শুয়ে শুয়ে জাগনাভাবে দেখতো। যেই ওনার হাজবেন্ড এদিক ওদিক তাকাতো উনি চুপচাপ ঘুমের মতন থাকতো এমন করে। তো কি হয়েছে, একদিন খবর এলো কি তোমার কৃষ্ণনগরের কাছে সন্দেশখালী নামে একটা জায়গা আছে, ওইখানে কাকে নাকি তোমার ভূতে ধরেছে বা পেতনিতে কিছু ধরেছে। তো
উনি গেছে, যে কি হয়েছে, কারণ কি অনেক জায়গায় এমন থাকে যে সেই গুণিন গেছে, হ্যাঁ গুণিন গেছে বাড়িতে বলে যে শুনছো তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো আজকে। আচ্ছা, এই ঘটনাটা যে আমরা শুনছি, এটা কোথাকার ঘটনা, জায়গার নাম বলা যেতে পারে? হ্যাঁ অবশ্যই, আমি তো আগেই উল্লেখ করে দিয়েছি। এটা কৃষ্ণনগরের ঝাউতলা পোড়াগেছা যেই গ্রামটা, সেটার ঘটনা। আচ্ছা আচ্ছা, উনি কৃষ্ণনগর থেকে সন্দেশখালী গেছেন? হ্যাঁ, কৃষ্ণনগর থেকে সন্দেশখালী গেছেন উনি, মানে ওই ঝাউতলা থেকে সন্দেশখালী গেছেন। হ্যাঁ ঠিক আছে, ঝাউতলা থেকে সন্দেশখালী গেছেন উনি। তো উনি বলে গেছেন বিকেলবেলা যে তুমি খাওয়া দাওয়া করে তুমি শুয়ে পড়ো, দরজা আটকায় দিও, কেউ ডাকলে খুলো না, আমি ভোরবেলার দিকে আসবো। ঠিক আছে, কেউ যদি রাত্রে এসে দরজা ডাকে, আমার গলাও ডাকে, খুলো না, তুমি তুমি ঘুমিয়ে পড়ো। বলে কেন, কোনো সমস্যা আছে? বলে না সমস্যা নেই, তুমি ঘুমিয়ে পড়ো। পূর্ণিমা রাত, উনি গেছে, উনি ওনার কাজবাজ করছে, ওনার তো চলে গেছে। হ্যাঁ, এই মহিলা বাড়িতে রয়েছে। এনার মনে না এবার ভীষণ পরিমাণে উদ্দীপনার কাজ শুরু করেছে, আমার হাজবেন্ড আজকে বাড়ি নেই, আজকে তো মক্ষম সময় পেয়েছি, পূর্ণিমার চাঁদ। তার মানে উনি সেই প্রক্রিয়া দেখেছে বা সেই প্রক্রিয়া উনি অ্যাপ্লাই করবে। হ্যাঁ, কিউরিসিটি থেকে মানুষ কোথায় যায়। ঠিক আছে, উনি গেলেন, উনি গিয়ে স্নান দান করলেন, সব কিছু করলেন, ফুল টুল এনে রাখলেন, নৈবেদ্য যেগুলো দেয় উনি সব জোগাড় করে রেখেছেন। হাজবেন্ড তো গেছে বিকেলবেলা, উনি বিকেলের পরের দিয়ে সব জোগাড় করে রেখে দিয়েছে যে আমি আজকে করবোই, আমি আজকে দেখবো। উনি তো সব প্রক্রিয়াটা জানেন মোটামুটি 4-5 দিন ধরে। আমি 4-5 দিন ধরে শুধু এই করে আসছি, আমি যেন পড়ি দেখতে পাইনি। এবার উনি অ্যাপ্লাই করার সুযোগ, আমি এবার অ্যাপ্লাই করতে চাই। আমি দেখতে চাই পড়ি কেমন, কেমন দেখতে হয় পড়িটা। ঠিক আছে, উনি কি করলো, সবকিছু ঘট প্রতিস্থাপন করলো, ঘটের পাশে সবকিছু রাখলো, রেখে উনি যখন মন্ত্র জপ করা শুরু করেছে, ঠিক আছে, প্রথম করছে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, এমন করে যখন ঘন্টা খানেক পার হয়ে গেছে, উনি ফিল করতে পারছে ওনার শরীরে শীত লেগে গেছে, পুরো পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে, পুরো মনে হচ্ছে যে শীতকাল পড়েছে, বরফ পড়ছে। অথচ উনি যেটা করছেন সেটা কি গরমকালের সময়? হ্যাঁ। আচ্ছা, গরমকালের সময় আমার বরফ পড়ার মতো ফিলিংস হচ্ছে। উনি গায়ের এই যে যেমন আমার লোম দাঁড়িয়েছে, হয়তো ওনারও লোম এমন দাঁড়িয়ে গেছিল, আমি দেখতে পাইনি। যাই হোক, তো উনি কি করলেন, অমন করে উনি করতে আছেন, ওনার বিধিগুলো করছে করছে করছে, মন্ত্র জাপ করছে করছে করছে। যখন ওনার লাস্ট শ্লোকটা পার হচ্ছে, মন্ত্রের লাস্ট শ্লোক পার হওয়ার পরে উনি কানে শুনতে পায় যে ঝুনঝুন ঝুনঝুন করে 4 থেকে 5টার উপরে কোনো একটা গাড়ি আসছে, ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে, কেমন যে কোনো বেল বা কোনো নুপুর বা কোনো কিছু থাকলে যদি জিনিসটা যেমন আওয়াজ হবে, তখন ঝুনঝুন ছান 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 ঝুনঝুন এমন। আবারও গুজবাম দিচ্ছে। ঠিক আছে, উনি করলে ওনার উঠোনে বুঝতে পেরেছে যে 7খানা রথ নেমেছে। রথ? হ্যাঁ। উনি এমন বসে আছে, ওনার বসার থেকে ওনার দরজা এমন জায়গা, উনি যখন এমন করে ঘুরেছে, দেখছে যে 7খানা রথ নামছে, পুরো সাদা, পুরো সাদা। ওনার ওই সময় ওনার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, কিন্তু ওনার তো ইচ্ছে আছে দেখার, উনি ওই মন্ত্র পাঠ করতেই আছে, কিন্তু উনি এটা জানে না যে এই মন্ত্র ডেকে আনতে হবে ওদের, তারপরে কি করতে হবে, কাজ তো দিতে হবে, কিছু করতে তো হবে। উনি তো ওই দেখা ডেকে আনা পর্যন্ত দেখেছে বারংবার, কিন্তু কোনোদিন উনি ওই গাড়ির মানে ওই যে রথের আওয়াজ বা ওরা যেতে করে আসে, ওটা জিনিসগুলো দেখেছে, ওই জিনিসের আওয়াজ অব্দি শুনতে পাইনি উনি কোনোদিন। এই 5 দিন যে জেগেছিল, সেই এই 5 দিন শুনতেই পাইনি। এতটা কারণ পাওয়ারফুল, কারণ ওই 7টা পরী উনি নামাত, ওই গুণিনের এত ক্ষমতা ছিল, উনি 7 জন পরীকে ডাকত। ঠিক আছে, 7টা পরীকে ডাকতো, উনি 7টা পরীকে ডেকে উনি কাজ করাতেন। এইবার যখন ওনার ঘরে আস্তে 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 করে এক একজনের পর এক একজন ঢুকছে, উনি বলছে এক একজন মহিলার হাইট 9 ফুটের কাছাকাছি, 8 থেকে 9 ফুটের কাছাকাছি, যেটা মানুষের হয় না ন্যাচারালি। ও ভগবান বলে উনি এই অজ্ঞান হয়ে পড়বি পর যে ঘরটা স্থাপন করা ছিল, ফুল ঘটের উপরে পড়েছে, ওর উপরে পড়েছে। ঠিক আছে, এইবার হয়েছে জিনিস, উনি তো ঘটের ওখানে পড়েছে, এবার এমন করে শুয়ে আছে, পড়ে গেছে, তারা তো এসছে, তাদেরকে এবার কাজ দেওয়া আছে না তুমি, তাদের নৈবেদ্য দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি, তাদের ডেকেছো কেন তা বলা হয়নি, তারা এসছে। ঠিক আছে, চলে এসছে, এবার ওরা চলে এসছে, এবার ওদের কাজ দিতে হবে, কি করা যায়, কাজ তো নেই।
উনি তো ভয়তে অজ্ঞান হয়ে গেছে, মা বাবা বা কয়ে সব উল্টা পাল্টা করে উনি অজ্ঞান হয়ে গেছে। তো আমরা শুনলাম যে ঘটনার প্রায় অনেকটা আমরা এগিয়ে এসেছি। গুনিনের ওয়াইফ যিনি ছিলেন তিনি সবে পরিদেরকে ডেকেছেন এবং ডেকে তিনি অজ্ঞান হয়ে ঘটে পড়ে গেছেন। তারপর কি হলো? সো উনি তো প্রথমে দেখার খুব ইচ্ছা ছিল না যে পরি দেখতে কেমন হয়, সেই কৌতূহলে উনি ওটা সেই কৌতূহলে উনি করেছেন। এবার হয়েছে কি, উনি ডাকার পদ্ধতিটা জানতো, পাঠানোর পদ্ধতিটা জানতো না। এবার তার উপর দিয়ে সমস্যা আরো বেশি হয়েছিল কি, উনি অজ্ঞান হয়ে গেছিলেন। কপাল এত ভালো ছিল যে ওই ঘটের উপরে পড়েছে, যদি উনি ঘটের উপর না পড়তো ওনাকে ওই দিনকে বাঁচাতে পারতো না কেউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সেই মুহূর্তে তো গুনিন এসে পৌঁছলেন বাড়িতে। এবার যখন গুনিন ভোরবেলা বাড়িতে পৌঁছালেন, উনি দেখছেন বাড়ি পুরো তছনছ। তুলসী পিড়ার ওখানে আশেপাশে সব উলট পালট রয়েছে, ভাঙচুর, সব গাছপালা নষ্ট হয়ে গেছে। যেমন বাড়ির সামনে আমরা ছোটখাটো ফুল গাছ, সবজি গাছ এগুলো লাগাই, মনে হচ্ছে যে কোনো বুনো দস্যু বা বুনো কোনো জন্তু এসে এগুলো পুরো নষ্ট করে দিয়ে গেছে। 10টা ষাঁড় ছেলে দিলে যেমন করবে বাড়িটা, সেমন করে দিয়ে গেছে। সে দেখে না, সে টেনশনে পড়ে গেছে যে এ তো সুবিধার লাগছে না, কিছু একটা সমস্যা আছে এখানে। উনি তাড়াতাড়ি কি করেছে, উনি ঘরের দিকে দৌড়েছে। উনি যখন ঘরের দিকে যায়, ঘরে গিয়ে দেখে সব ছন্ন ছাড়া হয়ে উল্টো পাল্টা হয়ে গেছে। আর ওনার স্ত্রী থাকার কথা কোথায়, খাটে ঘুমিয়ে থাকার। দেখছেন ওনার স্ত্রী হুমিটি দিয়ে পড়ে আছে ঘটের উপরে, আর ওনার স্ত্রীর পিঠ পুরো লাল হয়ে গেছে হাতের দাগে। মেরেছে পরীরা? হ্যাঁ, চরের দাগে লাল হয়ে গেছে, পুরো পিঠ দাগা দাগ হয়ে গেছে। উনি যখন ওনাকে আবার মানে কি বলে ঝাড়ালো, উনি ঝাড়িয়ে ওনাকে ওই যে শুদ্ধি জল দিল, দেহবন্ধন করে দিল, করে দিয়ে ওনাকে যখন বিছানায় পাঠালো, তারপরে উনি আবার সেই ভোরবেলায় সবকিছু আবার স্নান দান করে উনি ওইখান থেকে এসছেন, এসে আবার সবকিছু প্রক্রিয়া করে বসে সব বসলো, সবকিছু বসে ওনার আবার ক্ষমা প্রার্থনা করতে হয়েছে যে যা হয়েছে এটা আমার ভুলের জন্য হয়েছে, এটা কোনো এটার জন্য যেন কোনো শাস্তি না দেয়া হয় বা কিছু না করা হয়, মানে ওনার ওয়াইফকে যেন কোনোভাবে কোনো শাস্তি না দেয়, কোনো শাস্তি না হয়, কোনো কিছু না করা হয় যেন, যে আমি এত বছর ধরে আপনাদের ইয়েতে রয়েছি। কিন্তু কোনো কথাই কোনো কিছু চলেনি। ওই মহিলার ওই দিনকের পর থেকে মানে স্মৃতিশক্তি বলো এবং মানে আমরা কি বলি স্বাভাবিক যেই এটা, সেটা পুরো নষ্ট হয়ে যায়। উনি বদ্ধ উন্মাদ হয়, উনি যাকে দেখে তাকে দেখে বলে পড়ি, এ পড়ি এসছে, এ পড়ি এসছে, এ পড়ি এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে উনি হ্যালুসিনেট, আমার নিয়ে গেল, আমার নিয়ে গেল, আমার নিয়ে গেল, আমার বাচ্চা, আমার বাচ্চা, উনি হ্যালুসিনেট করছে। হ্যাঁ, ওনার মাথার মানে ওনার ব্রেন এতটাই আতঙ্কিত হয়েছিল, অত বড় বড় ব্যক্তি যদি আমার সামনে আসে দাঁড়ায় কেউ, আর বাবু 7 জন আসছে, কেমন অবস্থা। তাহলে মহিলার বিষয়, আমরা এখন কথা বলছি তাই শেভারিং হচ্ছে, আমার জন্মের আগের কথা তুমি ভাবো। সেই সময় মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা আরো কম ছিল। হ্যাঁ, আমার মায়ের বয়স তখন কত ছোট, তারা 6-7 বছর বয়স, তাহলে ভেবে দেখো। তো তখন এসব জিনিস আরো বেশি চলতো, কারণ কি আমাদের এত ইলেকট্রিসিটি ছিল না তখন। আর সবার থেকে বড় বয়স বিষয়টা কি, তখন না এতটা বেশিরভাগ মাইক সিস্টেম করে আমাদের কখনো কি বলে ধর্মগ্রন্থি কোনো গান টান হতো না, বা এই যে আমরা যেমন কি বলি রামায়ণ গান বলি বা যেইগুলো বলি, আগে হতো কি ছোট ছোট ইয়ে কোনো বৈষ্ণব সেবা দিত বাড়িতে, কিন্তু এমন লাউড স্পিকারে করতো না যেটা কিনা ধ্বনিটা গিয়ে সেই পৌঁছে যায় যাতে পিউরিফাই করে এলাকাটাকে, তাই না? তো এই জন্য সেই সময় আরো বেশি আসতো এইসব জিনিসগুলো, দেখা যেত বেশি। দেখবে তখন আরো বেশি ইয়ে হতো যে পজেস হচ্ছে, যে স্নান করতে গেছে কোনো মহিলা, কোনো পজেস হয়ে গেল, যে তার স্বাভাবিক ইয়ে থাকছে না, এমনটা আরো বেশি হতো। তো এমন করে করে যখন ওনার মহিলাটা যখন পাগল হয়ে যায়, তারপর থেকে উনি আর সে স্বাভাবিক জিনিসে থাকে না, সংসার ধর্ম ইয়ে থাকে না, উনি ওনার স্বামীর সাথে থাকে কিন্তু স্বামীর মতন থাকে না, গালাগাল হদ্দছিরি, এমন সংসার পুরো উলট পালট হয়ে যায়। এইটাই ছিল এই অবধি ঘটনা। আর এই পরি যে 7 জন ছিলেন, এই 7টা পরি আনতো, এই 7টা পরির থেকেই একটা পরি ছিল যে কিনা ওই দাদুর সাথে জড়িয়ে গেছিল, মানে ওই দাদুর বান্ধবী হয়েছিল যিনি শিউলি ফুল তুলতে যেতেন। কারণ কি এই গুনিন দাদুর বাড়ি আর এই দাদুর বাড়ি বেশি দূর না, জোর হলে তোমার 15-20টা বাড়ি পড়ে। আচ্ছা, মানে প্রায় একই পাড়াতে বলা যায়, একই পাড়াতে।
এই মাথা ও মাথা। এবার কি করে হতো, কারণ উনিও তো ব্রহ্ম মুহূর্তেই তো ওরা ব্যাক করতো, সেই মুহূর্তে দেখা করে চলে যেত পড়ি আর কি। হ্যাঁ, এইবার জিনিসটা বোঝো, প্রতিদিন ওদের কাজ করে তো পাঠিয়ে দিত, তার মধ্যে একটা পরীর একদিন ওনাকে পছন্দ হয়েছে দেখে শুনে করে, তারপর থেকেই তার পিছনে থাকে। ওই যে যখন ডাকার পরে যখন তাদের পাঠিয়ে দেয়, যাওয়ার আগে অবধি ওনার সাথে একটু কথা বলে সময় কাটিয়ে যায়। আস্তে আস্তে যখন ভালো লাগাটা বাড়ে, ভালোবাসা হয়ে যায়, তখন তাকে নিয়ে চলে যায়। পরবর্তীকালে সেই গুণিন আবার সেই পরীর কাছে প্রার্থনা করে যে ওই ছেলেকে ফিরিয়ে। হ্যাঁ, কারণ সে তো জানে যে কোথা থেকে এটা হয়েছে, পরী নিয়ে গেছে, তার মানে নিশ্চয়ই আমার কাছ থেকে হয়েছে। এই জন্য তার এত বেশি জ্বালা ছিল যে আমি করে দিচ্ছি। কথাটা বুঝতে পেরেছো? কোথাও তার একটা গিল্টি ফিল হচ্ছিল যে আমার জন্য বোধহয় কোথাও হচ্ছে, হয়তো আমার জন্যই হচ্ছে, কারণ আমি এমন আনছি, হয়তো এখান থেকে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো একটা ভুল রাস্তায় চলে গেছে কোনো একটা জিনিস, ঠিক আছে? কারণ এত জিনিসকে বেঁধে রাখা যায় না, তারাও শক্তিশালী, তাই না? কিছু জিনিসের মাধ্যমে তাদেরকে আয়ত্তে রাখা হয়। এবার এইটা যখন হচ্ছে, তো এইটার সময় আরো ওখানে অনেক উৎপাত হতো, ঠিক আছে? কারণ সেই সময় মাটির রাস্তা ছিল, বাস ঝাড়ের নিচে, ওখানে অনেক আগে এক মহিলা মারা গেছিলেন। তো আমার মায়ের যে মেজো ভাই, সে উত্তমাথায় মানে মামা বাড়িতে যাচ্ছে। মায়ের বাড়ি হচ্ছে পুরো ঝাউতলা বাজারের উপরে, আর মামা বাড়ি যেতে গেলে 2 কিলোমিটার হবে, 2 কিলোমিটার রাস্তা হবে। আমাদের যে নীলুদা আছে, নীলুদার রিলেটিভ আছে ওখানে। আচ্ছা, তাকে জিজ্ঞেস করলে তুমি ভালো করে জানতে পারবে যে আমাদের ঝাউতলাতে নীলুদারও অনেক রিলেটিভস আছে। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, তাহলে আজকের মতো পডকাস্ট আমরা এখানে শেষ করি। হ্যাঁ, এই যে ঝাউতলার গল্প, এই যে সেই তোমার মামার গল্প এবার, তাই তো? তো তোমার মামার গল্প আমরা শুনবো পরবর্তী কোনো সিরিজে, পরবর্তী কোনো পর্বে। তো আজকের মতো পডকাস্ট এখানে শেষ করছি। থ্যাংক ইউ সৌরভ দা এফসি স্টোরিজ আসার জন্য। যদিও সৌরভ দা এফসি স্টোরিজে আসেনি, এফসি স্টোরিজের একটা পার্ট সৌরভ দা, পার্ট অফ টিম সৌরভ দা। তো এতক্ষণ শুনছিলেন এফসি স্টোরিজের ভৌতিকতা পডকাস্ট সিরিজ। আর হ্যাঁ, আমরা শুধু পডকাস্ট সিরিজ বানাবো না, আমরা এই চ্যানেলেই অডিও স্টুডিও আনবো। তো সকলকে আরো একবার জানিয়ে রাখি যে আপনারা যারা আমাদের এই পডকাস্ট সিরিজে অংশগ্রহণ করতে ইচ্ছুক, আপনার জীবনের ঘটে যাওয়া ঘটনা শোনাতে ইচ্ছুক, যে ঘটনার কোনো সায়েন্টিফিক যুক্তি আপনার কাছে নেই বা আপনি মেলাতে পারেননি, সেরকম কোনো ঘটনা যদি থেকে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সের কন্ট্যাক্ট সেকশন থেকে যোগাযোগ করতে পারেন আমাদের টিমের সঙ্গে। আমাদের টিম আপনার কাছে পৌঁছে যাবে ভার্চুয়ালি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমাদের পক্ষ থেকে শুভরাত্রি।